এসএম একাডেমির সমস্ত সেকেন্ড সেমিস্টারের শিক্ষার্থীদের জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সকলেই ভালোই আছো এবং মন দিয়ে পড়াশোনা করছো। তো আজকে আমরা আলোচনা করছি তোমাদের সেকেন্ড সেমিস্টারের বাংলা মেজর, মানে A/BNG/201/MGC-2 আধুনিক যুগের বাংলা সাহিত্য। আধুনিক যুগের বাংলা সাহিত্য আমরা আজকে তোমাদের সাজেশন দেবো। তো পুরোটাই ভিডিও দেখবে, স্কিপ করে নয়, প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখবে, স্কিপ করে নয়। স্কিপ করে দেখলে দেখবে তোমরা কিন্তু অনেকটাই মিস করে যাবে। আর কেমন লাগছে আমাদের ভিডিওটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আর তোমাদের যে সমস্ত বন্ধুরা এখন পর্যন্ত আমাদের ভিডিওর লিঙ্কটা পায়নি তাদেরকে অবশ্যই তোমরা কিন্তু সহযোগিতা করে তাদেরকে আমাদের লিঙ্কটা দিয়ে দাও, অথবা তাদেরকে জানিয়ে দাও যে আমাদের এসএম একাডেমির একটি গ্রুপ আছে। চলো কথা না বাড়িয়ে আমরা ভিডিওর মূল পর্বে চলে যাই। তোমাদের প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটা দেখো। তোমাদের মিনিমাম 50 নম্বরের পরীক্ষা হয়, এটা আমরা জানি। ইন্টারনাল 10 নম্বর, এটা তোমার পরীক্ষার হলে বা পরীক্ষা তোমাদের হয়ে গিয়েছে। 40 নম্বর তোমাদের কিন্তু পরীক্ষা অলরেডি আছে বাকি, যেটা তোমরা অন্য কলেজে কিন্তু পরীক্ষা দেবে। আমরা আজকে তোমাদের ওই পেপারটি 40 নম্বরটি তোমাদের আমরা আজকে আলোচনা করবো। ধরো 2, 5 এবং 10 নম্বরে তোমাদের কিন্তু পরীক্ষা হবে। 2 নম্বর, 5 নম্বর এবং 10 নম্বরে। 2 নম্বরে 5টি, 10 নম্বরে 2টো আর 5 নম্বরে 2টো, মোট 40 নম্বর তোমাদের কিন্তু পরীক্ষা। চলো আমাদের তোমাদের এখানে আছে গদ্য সাহিত্য, সাময়িক পত্র, কাব্য সাহিত্য, নাট্য সাহিত্য, কথা সাহিত্য। তোমাদের মিনিমাম এখানে আছে 4টির থেকে মিনিমাম তোমাদের আমরা 2টো প্রথমে সাজেশন দিচ্ছি। দেখো তোমাদের এবার চলে যাচ্ছি নাট্য সাহিত্য। আমরা প্রথমেই তোমাদের এই ভিডিওর মাধ্যমে জানিয়ে রাখি, তোমাদের প্রথমে আমরা কিন্তু সমস্ত 10 নম্বরগুলো আলোচনা করছি, তারপরে কিন্তু আমরা 5 নম্বরগুলো আলোচনা করছি। তাই তোমরা খাতার প্রথমে হেডিং দিয়ে রাখো 10 নম্বর। 10 নম্বর খাতার মাঝে লিখে রাখো বা উপরে লিখে রাখো নাট্য সাহিত্য থেকে আমরা আজ সাজেশন দিচ্ছি। নাট্য সাহিত্য দেখো 1852 থেকে 1950 খ্রিস্টাব্দ পর্যন্ত। চলো আমরা 1 নম্বরের প্রশ্ন তোমাদেরকে লিখছি, নাট্যকার দীনবন্ধু মিত্রের অবদান আলোচনা করো। নাট্যকার দীনবন্ধু মিত্রের অবদান আলোচনা করো, 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন চলে যাচ্ছি আমরা, নাট্যকার গিরিশচন্দ্র ঘোষের অবদান আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন চলে যাচ্ছি, নাট্যকার দ্বিজেন্দ্রলাল রায়ের অবদান আলোচনা করো। পরের প্রশ্ন চলে যাই আমরা, নাট্যকার রবীন্দ্রনাথ ঠাকুরের অবদান আলোচনা করো। পরের প্রশ্ন চলে যাচ্ছি, নাট্যকার মধুসূদন দত্তের অবদান আলোচনা করো। পরের প্রশ্ন, নাট্যকার বিজন ভট্টাচার্যের অবদান আলোচনা করো। পরের প্রশ্ন, নাট্যকার তুলসী লাহারি ও বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের অবদান আলোচনা করো। নাট্যকার তুলসী লাহারি ও নাট্যকার তুলসী লাহারি ও মন্মথ রায় এর অবদান আলোচনা করো। পরের প্রশ্ন চলে যাচ্ছি, নাট্যকার বিজন ভট্টাচার্যের অবদান আলোচনা করো। পরের প্রশ্ন, নাট্যকার উৎপল দত্ত এর অবদান আলোচনা করো। দেখো ভিডিওটা আমাদের কিন্তু একটু বড় হবে, তো অবশ্যই পদ্ধতি শেষ পর্যন্ত তোমরা কিন্তু ভিডিওটা দেখো। তো নাট্যকার ক্ষীরোদ প্রসাদ বিদ্যা বিনোদ এর অবদান আলোচনা করো। পরের প্রশ্ন, নাট্যকার অমৃতলাল বসুর অবদান আলোচনা করো। আমরা গেলাম কিন্তু এটা নাট্য সাহিত্য। এরপরে চলে যাই আমরা কথা সাহিত্য। নাট্য সাহিত্য হেডিং দিয়েছিলে
এরপরে তোমরা হেডিং দাও কথা সাহিত্য। খাতার মাঝে লিখে রাখো কথা সাহিত্য। দেখো 1 নম্বর প্রশ্ন চলে যাচ্ছি আমরা। ঔপন্যাসিক বা উপন্যাসিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের অবদান আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন, ঔপন্যাসিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের অবদান আলোচনা করো। পরের প্রশ্ন চলে যাই আমরা। কথা সাহিত্যিক বা ঔপন্যাসিক মানিক বন্দ্যোপাধ্যায়ের অবদান আলোচনা করো। পরের প্রশ্ন, সতীনাথ ভাদুড়ির অবদান আলোচনা করো। পরের প্রশ্ন, ঔপন্যাসিক সুবোধ ঘোষ এর অবদান আলোচনা করো। পরের প্রশ্ন, ঔপন্যাসিক আশাপূর্ণা দেবী এর অবদান আলোচনা করো। পরের প্রশ্ন চলে যাই আমরা। ঔপন্যাসিক পেরিচাঁদ মিত্রের বৈশিষ্ট্য বা কৃতিত্ব আলোচনা করো। পরের প্রশ্ন, ঔপন্যাসিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের অবদান আলোচনা করো। পরের প্রশ্ন চলে যাই আমরা। উপন্যাসিক রমেশচন্দ্র দত্ত এর অবদান আলোচনা করো। পরের প্রশ্ন, ঔপন্যাসিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের অবদান আলোচনা করো। পরের প্রশ্ন, ঔপন্যাসিক তৈলক্যনাথ মুখোপাধ্যায়ের অবদান আলোচনা করো। পরের প্রশ্ন, জগদীশ গুপ্ত ও স্বর্ণকুমারী দেবী ঔপন্যাসিক হিসাবে তাদের কৃতিত্ব আলোচনা করো। আমরা চলে গেলাম কথা সাহিত্য এবং নাট্য সাহিত্য। এইপরে চলে যাচ্ছি আমরা তোমাদের প্রথমে গদ্য সাহিত্য ও সাময়িক পত্র, মানে শ্রীরামপুর মিশন থেকে 1950 খ্রিস্টাব্দ পর্যন্ত গদ্য সাহিত্য ও সাময়িক পত্র শ্রীরামপুর মিশন থেকে তোমার চলে যাই আমরা 1950 খ্রিস্টাব্দ পর্যন্ত। দেখো এখানে যেগুলো ইম্পর্টেন্ট আছে আমাদের, চলে যাই আমরা। শ্রীরামপুর মিশনের কৃতিত্ব আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন, ফোর্ট উইলিয়াম কলেজ এর অবদান আলোচনা করো। পরের প্রশ্ন, গদ্য সাহিত্যে রামমোহন রায়ের অবদান আলোচনা করো। পরের প্রশ্ন, গদ্য সাহিত্যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান আলোচনা করো। পরের প্রশ্ন, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের অবদান আলোচনা করো। এরপরে চলে যাই আমরা তোমাদের চলে যাচ্ছি কাব্য সাহিত্য। কাব্য সাহিত্যে চলে যাই আমরা। ঈশ্বর গুপ্ত, কাব্য সাহিত্যে ঈশ্বর গুপ্তের অবদান আলোচনা করো। পরের প্রশ্ন, রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়ের অবদান আলোচনা করো। পরের প্রশ্ন, কাজী নজরুল ইসলামের অবদান আলোচনা করো। পরের প্রশ্ন, জীবনানন্দ দাশের অবদান আলোচনা করো। তোমাদের মিনিমাম এই 10 নম্বর করবে, সবগুলো মিনিমাম কম বেশি কিন্তু দেখে রাখবে তোমরা কিন্তু, তাহলে আশা করি তোমাদের 10 নম্বরে কোনো কিছুই মিস যাবে না। এইপরে চলে যাই আমরা 5 নাম্বার। তোমরা কিন্তু 5 নম্বরে প্রথম যে প্রসঙ্গ রাখবে সাময়িক পত্র, 5 নম্বরে কিন্তু প্রশ্ন আসতে পারে বা 10 নম্বর আসতে পারে, 5 নম্বরে কিন্তু অবশ্যই দেখে রাখবে। আন্ডারলাইন দাও। 5 নম্বরের প্রশ্ন চলে যাচ্ছি আমরা। দিক দর্শন, সবুজ পত্র, আর সমাচার দর্পণ, সংবাদ প্রভাকর, বামাবোধিনী, তত্ত্বাবোধিনী, বঙ্গদর্শন, সাধনা, দিগদর্শন, সমাচার দর্পণ, ভারতী, প্রবাসী, সবুজ পত্র, সবগুলি সাল আর এগুলো অবশ্যই কিন্তু দেখে রাখো। এগুলো কিন্তু 5 নম্বরের একটি কিন্তু তোমাদের কিন্তু আসার সম্ভাবনা কিন্তু একটু রয়েছে। চলো এরপরে আমরা চলে যাচ্ছি অন্য 5 নম্বরের জগতে। তোমরা কিন্তু অবশ্যই খাতা বের করে নাও। চলো লিখো তোমরা। হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় রচিত মহাকাব্যটির নাম, রচনাকাল সহ উল্লেখ করো। গ্রন্থটি রচনায়
হেমচন্দ্রের কৃতিত্ব বিচার করো, অথবা আসতে পারে বিত্র সংহার কাব্যটি কার লেখা আলোচনা করো। পরের প্রশ্ন, বাংলা উপন্যাস সাহিত্যে স্বর্ণকুমারী দেবীর ভূমিকা আলোচনা করো। পরের প্রশ্ন চলে যাচ্ছি আমরা, দীনবন্ধু মিত্রের লেখা নীল দর্পণ নাটকটি বাংলা সাহিত্যে গুরুত্ব আলোচনা করো। পরের প্রশ্ন চলে যাচ্ছি আমরা, কপালকুণ্ডলা উপন্যাসটি কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয়? কপালকুণ্ডলা উপন্যাসের গুরুত্ব আলোচনা করো। পরের প্রশ্ন চলে যাচ্ছি আমরা, গিরিশচন্দ্র ঘোষের যে কোনো দুটি সামাজিক নাটকের নাম লেখো, পৌরাণিক নাটকের ধারায় তার অবদান আলোচনা করো। পরের প্রশ্ন চলে যাচ্ছি আমরা, বাংলা গদ্যে মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্করের অবদান আলোচনা করো। পরের প্রশ্ন চলে যাচ্ছি আমরা, হুতুম পেঁচার নকশা গ্রন্থটির গুরুত্ব আলোচনা করো। পরের প্রশ্ন চলে যাচ্ছি আমরা, বৃষ বৃক্ষ কত সালে প্রকাশিত হয় ও কোন পত্রিকায় প্রকাশিত হয়? গুরুত্ব আলোচনা করো। পরের প্রশ্ন চলে যাচ্ছি আমরা, ছদ্ম নামে লেখা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের দুটি গ্রন্থের নাম লেখো, তার একটি সংস্কৃত ও একটি অনুবাদ গ্রন্থের সংক্ষিপ্ত পরিচয় দাও। পরের প্রশ্ন, তোমরা বলে স্যার তো স্পিডে বলছে কেন? দেখো তোমাদের যদি ভিডিওটা ছোট হয় সেদিকে কিন্তু তোমরা কিন্তু প্রশ্ন আশা করি সব মুখস্থ তোমরা করে রেখেছো, আমরা শুধু একবার আমাদের প্রশ্নগুলো শুনে একবার রিপিট করে নাও। পরের প্রশ্ন, বাংলা গদ্যে উইলিয়াম ক্যারি সাহেবের অবদান আলোচনা করো। পরের প্রশ্ন, 19 শতকের যে কোনো তিনটি কাব্যকে কোন কাব্য তিনটিকে ত্রয়ী কাব্য বলা হয় কাব্যগুলি সম্পর্কে আলোচনা করো। পরের প্রশ্ন চলে যাই আমরা, বাংলা গদ্যে আলালের ঘরের দুলাল কোন ভূমিকা পালন করেছে আলোচনা করো। পরের প্রশ্ন, প্রহসন কাকে বলে? দীনবন্ধু মিত্রের প্রহসনগুলি সম্পর্কে আলোচনা করো। পরের প্রশ্ন, গোরা উপন্যাসটির প্রকাশসাল ও রচয়িতার নাম লিখো, উক্ত গ্রন্থটির সংক্ষিপ্ত পরিচয় দাও। পরের প্রশ্ন, চোখের বালি উপন্যাসটির প্রকাশসাল লেখো, উপন্যাসটির সংক্ষিপ্ত আলোচনা করো। এরপর চলে যাচ্ছি আমরা চলো বেতাল পঞ্চবিংশতি টিকা যেগুলো লিখব, শর্মিষ্ঠা, পদ্মাবতী, কৃষ্ণকুমারী, নীলদর্পণ, প্রফুল্ল, জোনা, নূরজাহান, পদ্মিনী উপাখ্যান, তিলোত্তমা সম্ভব কাব্য, বীরঙ্গনা কাব্য, বিত্তরা সংগ্রাম কাব্য, পলাশীর যুদ্ধ, ত্রয়ী কাব্য, শারদামঙ্গল কাব্য, দুর্গেশ নন্দিনী, সাধের আসন, কপালকুণ্ডলা, বৃষবৃক্ষ, কৃষ্ণকান্তের উইল, রাজসিংহ, সংবাদ প্রভাকর, আনন্দমঠ, কমলাকান্তের দপ্তর, চলো চোখের বালি, শেষের কবিতা, গোরা, ঘরে বাইরে, শ্রীকান্ত, চরিত্রহীন, চার অধ্যায়, গৃহদাহ, পথের পাঁচালী, আরণ্যক, ধাত্রীদেবতা, গণদেবতা, হাঁসুলি বাকের উপকথা, নাগিনী কন্যার কাহিনী, পুতুল নাচের ইতিকথা, পদ্মা নদীর মাঝি। অবশ্যই তোমরা এই প্রশ্নগুলো অবশ্যই দেখে রাখবে। দেখো দেখে রাখতে গেলে অসুবিধা নেই, এবং যদি তোমরা একবারেই সাজেশন খুঁজো তাহলে আমরা পরবর্তী তোমাদের একবারেই 99% সাজেশন তোমরা দিয়ে দিয়েছি। যদি কেউ পাশের জন্য যদি কেউ সাজেশন নিতে চাও অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমরা তাদেরকে পাশের জন্য সাজেশন দেবো। দেখো মেজর সাবজেক্টের সাজেশন দেওয়া খুব কষ্টকর, আমরা যে প্রশ্নগুলো দিলাম এই প্রশ্নগুলোই কিন্তু অবশ্যই করে রাখবে। আশা করি তোমরা 90% নাম্বার পাবে। আর মেজর নিয়ে ভর্তি হয়েছো মানে এটুকু আমরা জানি তোমরা সাহসিকতার সাথে ভর্তি হয়েছো, নিয়েছো, তো সাজেশন করার অতটা কোনো প্রয়োজন নেই। আমরা যেগুলা দিলাম এগুলাই কিন্তু করে রাখো। দেখো বাংলাতে সাজেশন দেওয়া খুবই কষ্টকর এবং দুঃসাধ্য ব্যাপার, তবুও আমরা এই প্রশ্নগুলো তোমাদেরকে দিয়ে রাখলাম। আশা করি অনেকে কমেন্ট করবে, স্যার আপনি তো অনেক প্রশ্ন দিয়ে দিয়েছেন, আমরা কীভাবে মুখস্থ সবগুলো আপনি বলে দিন, সবগুলো বাংলায় বলা যাওয়া সম্ভব নয়, তবুও আমরা যতটুকু পেরেছি ততটুকু তোমাদের সহযোগিতা করার চেষ্টা করেছি। যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবে। আর চলো পরবর্তী ভিডিও তোমার সাথে দেখা হবে। ভালো থেকো, সুস্থ থাকো। আশা করি সমস্ত প্রশ্ন তোমাদের গেলে সাজেশন পড়িয়ে যাবে।